বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত জড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। আবার নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে, একটা নতুন বাংলাদেশ নির্মাণ করা। তো সম্ভাবনা কি একটা ভোট করা? হ্যাঁ, ভোট করে আপনাদের ক্ষমতা যাইতে দেওয়া, তারপরে ভরসা করে থাকবো আপনারা ভালো হইয়া দেশ চালাইবেন। হ্যাঁ, ক্ষমতা আগে ছিলেন না আপনারা। হ্যাঁ, ক্ষমতা যাইতে না যাইতে তো দখল করে শেষ। ক্ষমতা যা করবেন কি, কাম তো নাই, কাম তো সব ছেড়ে ফেলছেন। ভরসা করতে কইেন না। হ্যাঁ, ভোটে জিতা ক্ষমতা আসলে আপনার প্রতিশ্রুতি রাখবেন, এটা জনগণ বিশ্বাস করে না। আপনারা আগে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, চ্যালেঞ্জ করেন না, দেখাই দেবো এক এক করে। বিদ্যমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। বর্তমান চলমান দেশের পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। ইতিমধ্যে আপনারা জানেন দেশের যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশ বিশেষ। ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়টি আমরা বিস্তারিত দেখার জন্য একটু পরে মূল ভিডিও দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক আর বেশি কথা বাড়াচ্ছে না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখি। এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত জড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? তাহলে আজকে কেন এই ভয়াবহ বিভাজ্যতা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? আমি প্রশ্নগুলো আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন। আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ, আপনারা আমাদের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা দেবতা, আপনার চিকিৎসক। তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি। আর কত এই বিভাজন নিয়ে, আর কত এই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব? বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে, আবার উঠবে, আবার ফিরবে। আমি কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল, এখানে আমরা সবাই অনেক গুণগান করলাম, অনেক কথা বললাম। যারা এখানে আছেন তারা অনেকেই তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, সে আন্দোলনের সঙ্গে। আমাদের কি দুর্ভাগ্য দেখেন, আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্তত্যাগ, আত্মত্যাগ, তাকে কিন্তু আমরা সত্যিকার অর্থেই বাস্তবে রূপ দিতে পারিনি। কত সালে সেটা? 90-এ প্রাণ দিয়েছিল ভোটের অধিকারের জন্য, স্বৈরাচার দূর করার জন্য। আর আজকে এই 24-এ আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিৎকার করতে হচ্ছে। ভোটে না আইরনি? কোন জাতি আমরা? কোন জাতি? এই কথাগুলো কি আপনারা কখন নিজেকে জিজ্ঞেস করেন? এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে আমরা পরিবর্তনটা আনার কাজটা করি। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এমন একটি বৈঠক খুবই জরুরি ছিল। সেই বৈঠকে বিএনপি জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতি। প্রধান উপদেষ্টার পুরো বক্তব্য এখনও পাওয়া যায়নি দর্শক কি বলেছেন, কিন্তু বিএনপি জাতীয় ঐক্য
গঠনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বেশ কিছু মৌলিক দাবি করে এসেছে, তার মধ্যে নির্বাচন অন্যতম। তিনি বলছেন যে বিএনপি চায় যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে, অর্থাৎ সংস্কার এবং নির্বাচনের যেই প্রক্রিয়াগুলো সেটি যাতে একসাথে চলে তেমন একটি কথা বলে এসছে। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচন আইন সবার সঙ্গে আলোচনা করে সেটি তৈরি করা, এই দাবিগুলি খুবই বর্তমান অবস্থায় খুবই প্রাসঙ্গিক। ইতিমধ্যে নির্বাচন আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, তারপরও বিএনপি বলছে যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এটা একটা নতুন দাবি নিঃসন্দেহে, এবং নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানানোর পর এখন এই নির্বাচন কমিশন কি পরিবর্তন নাকি পরবর্তী সময়ের জন্য যাতে নতুন আইন অনুযায়ী করা হয় সেটা এখনো পরিষ্কার বুঝলাম না। দর্শক, খবরে যেটি বলা হচ্ছে, দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সামনে এই কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এর আগে সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খুসরো মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে মির্জা ফখরুল বলছেন, গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে আমাদের দলের পক্ষ থেকে যে উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে পেরেছি। আমরা আশা করি প্রধান উপদেষ্টা এই বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের ব্যবস্থা করবেন। দেশের জন্য এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যাতে বিভাজন সৃষ্টি হয়। তিনি বলেন, এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো আমরা বলে এসেছি। টিসিবির ট্রাক বাড়ানোর কথা বলা হয়েছে, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে টিসিবির ট্রাক যাতে বাড়ানো হয় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে নির্বাচন দিতে হবে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে, যেহেতু সিটি কর্পোরেশন এবং পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে, এখন ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচন করতে হবে। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা জরুরি। তিনি বলছেন, আমরা এটাও বলেছি সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচনী সংস্কারগুলো সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা অত্যন্ত জরুরি। প্রসঙ্গত, এর আগে 23শে অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির 3 নেতা। তখন আমির খুসরো মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন। বৈঠকে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না হয় সেই জন্য তারা সরকারকে খেয়াল রাখতে বলেছেন। তার আগেও 5ই অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ সহ আরও কিছু দাবির কথা তুলে ধরে বিএনপি। ওই বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও এমন অনেকে আছেন যারা গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটা ব্যাহত করছেন, তাদেরকে সরানোর কথা বলে এসেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি জানান, প্রধান উপদেষ্টার কাছে চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিলের প্রস্তাব দিয়েছে দলটি। মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন বিষয়ে কথা বলেছি, নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কথা বলেছি। আমরা বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশন নির্বাচন কবে হবে সেই বিষয়ে রোডম্যাপ দিতে বলেছি। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেটা আমরা বলেছি। ফ্যাসিস্ট সরকারের সময় ভুয়া ভোটের মাধ্যমে হওয়া সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। সেই সঙ্গে 2014, 18, 24 সালের নির্বাচনের সময় যারা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার তাদের ছিলেন, তাদের ভুয়া এবং পক্ষপাত দুষ্ট নির্বাচন আয়োজনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। অনেকগুলো দাবি দাওয়া পেশ করা হয়েছে। দেখা যাক প্রধান উপদেষ্টার পক্ষ থেকে
কি ঘোষণা দেওয়া হয় এই বিষয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হবার পর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন 6-এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় মঙ্গলবার। রাষ্ট্রদ্রোহের ওই মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর সারা দেশে তাণ্ডব করে তার সমর্থকরা। কে এই চিন্ময়, কেনই বা তাকে গ্রেফতার করা হলো, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দেখুন ডেস্ক রিপোর্টে। গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ, আর চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। সমাবেশের পর গত 31শে অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরে ফিরোজকে বহিষ্কার করে বিএনপি। মামলার অভিযোগে বলা হয় 25শে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠের মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ধরসহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে, যা দেখে ক্ষুব্ধ হন বহু মানুষ। একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময়ের একটি বিবৃতি প্রকাশ হয়। এতে তিনি মামলাটিকে সনাতনীদের 8 দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন। আর ঠিক সে সময় গত 1 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর সহিংসতার তীব্র নিন্দা জানান। তার মতে বাংলাদেশে দলবদ্ধভাবে হিন্দুদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময়কে। কয়েকদিন আগে এই জোট 8 দফা দাবিতে রংপুরে সমাবেশ করে। চিন্ময় ইসকনের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বাংলাদেশ শাখায় যুক্ত ছিলেন। সম্প্রতি ইসকন তাকে বহিষ্কার করে। আপনি বিপ্লব সমাপ্ত করবেন না, আপনি ভোট চাইতেছেন ম্যান্ডেট নেওয়ার জন্য না, আপনি ভোট চাইতেছেন বিপ্লবকে যেন সমাপ্ত আমরা করতে না পারি। আপনি তো আসলে প্রতি বিপ্লবী। দেখেন উনি কি বলতেছে, সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে। এটার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যা শুধু নতুন সংবিধান লিখবে, সে অন্য আইন প্রণয়ন করবে না। কিন্তু যে সংবিধান লিখবে আইনত, নীতিগতভাবে, এথিক্যালি, নৈতিকভাবে, সে আর ওই আইনের বদলে নতুন আইন লিখতে পারে না, নতুন লোকেরা এসে লিখবে। আবার উনি বলতেছে সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদ ইচ্ছে, মানে সংসদ নতুন সংবিধান লিখবে। ওনার তো আইডিয়া ঠিক নাই রে ভাই, সংবিধান কেমনে লেখা হবে? মানে একবার বলবেন গণপরিষদ, একবার বলবেন সংসদ লিখবে, কে লিখবে আসলে? মানে আওয়ামী লীগ যে কিসমে সংবিধান সংশোধন করেছিল সেইভাবে সংবিধানের কিছু কসমেটিক সংশোধন হয়তো করা হবে, এটা বিএনপি খাইছে। উনি আবার কইতেছেন এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা, এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া। তাইলে আপনারা যখন ড্যাং ড্যাং করতে গেলেন, বাসে যাই ক্যান্টনমেন্টে গেলেন, আর্মি চিফের সাথে ঘুটু করতে, তখন মাথায় ছিল না যে বিপ্লবী সরকার করতে হবে? তখন বলেন নাই কেন? এ দায়কার। আবার উনি বলতেছেন সংবিধান আগেই আওয়ামী লীগ খেয়ে ফেলছে, যেই সংবিধান আওয়ামী লীগ খেয়ে ফেলছে সেই সংবিধান তো অকার্যকর। শুধু তাই না, সংবিধান ধ্বংস হয়ে গেছে এটাও বলছেন। আবার দেখেন উনি বলছেন এই সংবিধান দিয়ে সমস্যার সমাধান হবে না। আবার দেখেন কি বলছেন, সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান তোমার নিজের মতো করে কাটাছেড়া করে তোমাদের মতো করে ছাপিয়ে নিয়েছো, যেখানে জনগণের কোনো অধিকার নাই, সেই সংবিধান। মির্জা ফখরুল বলছে যে ওই সংবিধান রক্ষার জন্য তখন দিয়ে আনা হয়েছে। মির্জা ভাই, হ্যাঁ, কারে কি গান, কখন কি বলেন খেয়াল থাকে না, তাই না? হ্যাঁ, 2021 সালে বলছেন দেশে কোনো সংবিধান নাই। আপনার কথা, নিজের কথা তো আজিব বাদ। এখন তাহলে সংবিধান পেলেন কোথায়? হ্যাঁ, তো সংবিধান সংশোধন নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনি কইছেন সংবিধান জনগণের না, সংবিধান আওয়ামী লীগের। আপনার কথা শুনেন, এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। সেই আওয়ামী সংবিধানের জন্য কেন আপনারা এত মায়া? আমরা তো সবাই প্রথম থেকে বলতেছি একটা গণ অভ্যুত্থান করবো, বিপ্লব করবো, তারপর একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবো বা গণপরিষদ করবো এবং নতুন সংবিধান রচনা করবো। গণ অভ্যুত্থানের পর আমরা অনেকেই চাইছিলাম একটা জাতীয় সরকার হোক এবং বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক। নতুন সংবিধান লিখতে পারলে এর মধ্যে আমরা বাংলাদেশকে একলাভে কয়েক দশক আগে নিয়ে যেতে পারতাম। আপনারা বিএনপি না চাইছেন জাতীয় সরকার, না সমর্থন করছেন গণপরিষদ কইরা নতুন একটা সংবিধান করতে। প্রফেসর ইউনূসের 100 দিনের বক্তৃতা শুনে আপনি হতাশ। মির্জা ফখরুল, আপনারা তো বাংলাদেশের সবচেয়ে বড় দল বলে দাবি করেন নিজেদেরকে। আপনি কি করছেন আপনারা এই 100 দিনে? এটা রিলিজ দেন না। আপনার কর্মী সমর্থকদের দিয়ে কি করছেনটা কি বলেন শুনি? আপনারা তো সরকার গঠন করবেন বলে আশা করেন, এটা তো শ্যাডো ক্যাবিনেট তো বানাইতে পারেন নাই। কি করছেন? করেন নাই। দুটো সমাবেশ করছেন, এর বাইরে কোনো অর্জন আছে আপনাদের? নাই। আপনি কইছিলেন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, নিজেই দেখেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, একটা নতুন দেশ, নতুন জাতিকে নির্মাণ করবার। কিন্তু দুর্ভাগ্যের কারণে সেই সময় আওয়ামী লীগের ব্যর্থ নেতৃত্বের কারণে, তাদের ব্যর্থতার কারণে সেই জাতি আমরা নির্মাণ করতে পারি। আজকে আবার দীর্ঘ সংগ্রামের পরে, গণতান্ত্রিক সংগ্রামের পরে, অনেক আত্মত্যাগের বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে, একটা নতুন বাংলাদেশ নির্মাণ করা। তো সম্ভাবনা কি একটা ভোট করা? হ্যাঁ,
ভোট করে আপনাদের ক্ষমতা যাইতে দেওয়া, তারপর ভরসা করে থাকবো আপনারা ভালো হইয়া দেশ চালাইবেন। হ্যাঁ, ক্ষমতা আগে ছিলেন না আপনারা। হ্যাঁ, ক্ষমতা যাইতে না যাইতে তো দখল টখল করে শেষ। ক্ষমতা যা করবেন কি, কাম তো নাই, কাম তো সব সেরে ফেলছেন। ভরসা করতে কইেন না। হ্যাঁ, ভোটে জিতা ক্ষমতা আসলে আপনার প্রতিশ্রুতি রাখবেন, এটা জনগণ বিশ্বাস করে না। আপনারা আগে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, চ্যালেঞ্জ করেন না, দেখাই দেবো এক এক করে। ম্যান্ডেট করবেন না মির্জা ভাই। ম্যান্ডেট চাইলে ম্যান্ডেট আইনা দিব। চান আপনি ম্যান্ডেট, প্রেসিডেন্ট ইউনূসকে বলবো একটা হ্যাঁ না ভোট করতে। এই জুলাই আগস্ট বিপ্লবে জনতার বিকল্প রাজনৈতিক শক্তি কলে দাঁড়াইছে, তার উপেক্ষা করেন না মির্জা ভাই। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।